আমার সবচেয়ে বড় ভুল ছিল আমার হাসব্যান্ডকে বিয়ে করানো। ভাই এটা তোমরা আমাকে দেখে সবাই শিক্ষা নাও। সতীন কোনোদিনও আপন হয় না। চল আখির পেইন উঠছে এখন হসপিটালে যেতে হবে। এই নামের ডক্টর, নার্স সবার সাথে আমি ঝগড়া করছি যে কেন এখন ওকে সিজার করতেছেন না। তারা একটা কথাই বলতেছে যে এই রক্ত না হলে সিজার করতে পারবো না। কারণ আখির রক্ত নাকি নাই। অথচ ওর শুরু থেকে আমরা জানি ওর রক্ত খুব ভালো। আমার রক্ত শূন্যতা ছিল বাট যখন ওর প্রেগন্যান্সি টেস্ট মানে চেক আপ চলছে তখন বলছে ওর রক্ত ভালো। তো আমি যখন এটা শুনতে পারি যে রক্ত নাই, ও কষ্ট পাচ্ছে, ওর পেইন উঠে গেছে, আমি হসপিটালে ওইখানে যাওয়ার পরে এত মানুষের কাছে রক্ত চাই, তখন রাত 2টার বেশি বাজে, কাউকে পাই না ফোনে। কত ব্লাড গ্রুপে হচ্ছে পোস্ট দিছি, আমাদের ফেসবুকে পোস্ট দিছি, পেজে পোস্ট দিছি। হসপিটালে কান্না করতে করতে একসময় চিল্লায় চিল্লায় আমি বসে পড়ছি। আলিশাকে যে কোলে নেয় ভালোবেসে কোলে নেয়। এটা যদি আমি বুঝতাম রিয়া এটা নিয়েও খোটা দিবে, আমি রিয়াকে বলতাম তুই আলিশাকে ধরবি না। আমি তো দেখতাম যে ও খালা হিসেবে ভালোবাসতেছে। কখনো তো বুঝি নাই যে এইগুলো নিয়েও খোটা দিবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব, যেটা বিষয় নিয়ে আমি কথা বলতে চাইনি, বাট আমি দেখলাম অনেক মিথ্যা ছড়াছড়ি হচ্ছে। আমার আমার ভালোবাসার মানুষের অভাব নাই, তারা সবাই আমাকে বলতেছে আপু তুমি কেন ক্লিয়ার করতেছো না, তুমি তো এত কিছু করছো এই 2 বছরে সবার জন্য, তো তুমি কেন সত্যটা সামনে আনতেছো না। আজকে আমি একদম শুরু থেকে সবকিছু বলবো। আখি আসার আমাদের জীবনে সেই শুরু থেকে শেষ পর্যন্ত কি কি ঘটছে সবকিছু। অনেক একতরফা কথা শুনলে তো হয় না, আমি তো এখনো কিছু বলিই নাই। আচ্ছা যাই হোক, জাস্ট কিছু কিছু ঘটনা আমি লাইভে বলছিলাম, পুরোটা কিন্তু আমি বলি নাই। সো আজকে সবকিছু তোমরা জানতে পারবা। তো আমি তোমাদেরকে শুরুতে বলি যে যখন হচ্ছে আমি আমার হাজবেন্ডকে বিয়ে করাইতে চাই, তখন আখির সাথে আমার কথা হয়। আখি এভাবে ওকে প্রেজেন্ট করে যে ওর ওর প্রিভিয়াস লাইফের ভিডিওতেই আছে যে ওর জীবনে কত কষ্ট, ওর ফ্যামিলি ওকে খোটা দিচ্ছে, ওর বোন ওকে খোটা দিচ্ছে, ও ডিভোর্সি, ও গার্মেন্টসে চাকরি করতেছে, অনেক অসহায়। ও আমাদের সাথে এসে ভালো থাকতে চায়। ওকে ফাইন, দেখা করলাম। দেখা করার পরে ওই দিনের কথা বললাম যে ঠিক আছে তাহলে ওই দিনই বিয়ে। যেহেতু আহাদ বলছে আমার কোনো সমস্যা নেই, ডিভোর্স তো হয়ে গেছে তোমার, আর হচ্ছে আমি তো আগে থেকে হচ্ছে কথা সবকিছু বলে রাখছি। পরে ওই দিন বিয়ে হয়, কিন্তু সে যেভাবে বলে জোর করে, ভাই তার বয়স 25 বছর, সে আমার থেকে 7 মাসের বড়। সো 25 বছরের একটা মেয়েকে কখনো জোর করে বিয়ে করা যায় না, আমি যেটা মনে করি। তো ওটা সম্পূর্ণ সে মিথ্যা কথা বলছে। বিয়ে হয়, বিয়ে যখন হয় সেই কাহিনীও আমি বলি। যে আমি বলি কাবিন তোর কত লাগবে, ঠিক আছে, কাবিন কত লাগবে আমাকে বল। না তখন তুমি তুমি করে বলতাম, সরি, যে তা কাবিন তুমি কত চাও, বলছে আমার কোনো কাবিন লাগবে না, 1 টাকা কাবিন না দিলেও আমার কোনো সমস্যা নেই। তো এরপরে হচ্ছে কাজী বলে যে না কাবিন ছাড়া বিয়ে হয় না। পরে তারাই তাদের তরফ থেকে 1 লাখ টাকা কাবিন, 50,000 টাকা উসুল, এটা তাদের তরফ থেকে তারা লিখে দিছে যে উসুল লিখতে হয়। আমার এগুলো নিয়ে কোনো সমস্যা ছিল না, 10 লাখ টাকার কাবিন লিখলেও সমস্যা ছিল না। কারণ আমি বলছি যে তুমি কত কাবিন চাও এটা তুমি বলো, সম্পূর্ণ তোমার ব্যাপার এটা। আর ওই বিয়েতে কিন্তু আমার সিগনেচারও আছে, বড় বউ হিসাবে, সাক্ষী হিসাবে। সেখানে এটা বলছে যে বিয়ে নাকি আমি করাইনি। যাই হোক, তো এই পয়েন্ট ক্লিয়ার। বিয়ে কিভাবে হলো, তারপরে বাসায় গেলাম। তারপরে পার্সোনাল টপিকের কথা আমি না বলি, কাউকে ছোট করে আমি কথা বলবো না। যা যা ঘটছে আমাদের লাইফে আমি সেগুলোই কথা বলবো। 2-3 দিন পরে আখি হচ্ছে আহাদের সাথে খুব রুড বিহেভ করে। কেন? স্মোক করার জন্য। আহাদের অনেক বেশি চিল্লাচ্ছে। আমি ঘুম থেকে উঠে শুনতেছি যে এত পরিমাণ চিল্লাচিল্লি চলতেছে। আহাদের সাথে এরকম চিল্লাইতেছে, আমার লাইফে কোনোদিন আমি আহাদের সাথে এভাবে চিল্লাই নাই। আর ও 2 দিন হয়েছে বিয়ে হয়েছে, ও আমার হাজবেন্ডের সাথে এভাবে চিল্লাচ্ছে, তাও কি নিয়ে? স্মোক করা নিয়ে। আজব একটা মানুষ। দেখো, অনেকের পরিবারে আছে যে কারো বাবা স্মোক করে, এটা একটা অভ্যাস, এটা ভালোবেসে তারপরে ছাড়াইতে হয়। কাউকে সম্ভব না জোর করে তুমি তার কোনো বদ অভ্যাস তুমি নষ্ট করবা বা বন্ধ করবা। ও যেই পরিমাণ স্মোক করতো আমার সাথে বিয়ের সময়, যেটা আস্তে 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 আমি কমাই আনছি, এখন কিন্তু ও টোটালি স্মোক করে না। এখন দেখো যে ভিডিওর মধ্যে ও ভেপিং করে। যাই হোক, তো স্মোক করা কখনোই ভালো না, এটা আমি কখনোই সাপোর্টের নাই। যার জন্য আমি কিন্তু আমার হাজবেন্ড এটা বন্ধ করছি। তো অনেক চিল্লায়, মানে তুই তুকারি পুরা, মানে গালিগালাজ, সেই গালিগুলো এখন আমি ভিডিওতে ইউজ করতে পারবো না। পরে আমি বলতেছি কি হয়েছে, পরে বলে যে এই সিগারেটের গন্ধ আমার ভালো লাগে না, হ্যান ত্যান এটা সেটা। আচ্ছা ঠিক আছে, আমি বলছি ঠিক আছে, যেহেতু ওর ভালো লাগে না তুমি বারান্দায় খাও, আস্তে আস্তে কমায় ফেলো, আর এটা তো মানে খারাপ, জিনিসটা তো আর ভালো না। পরে আমি আখিকে বললাম যে দেখ, যে কোনো কিছু বলতে হলে ছেলে মানুষকে ঠান্ডা মাথায় বলতে হয়। এভাবে উচ্চস্বরে কথা বলে ছেলেদের জেদ বাড়ে। ও বাসায় খাবে না, বাইরে যায় 100 একটা খাবে। তুই তখন ফিরাইতে পারবি? বলে আমার ফিরানোর কিছু নাই, আমার সামনে না খাইলে হয়েছে, ও খাক মরুক। তখন না আমার এই জিনিসটা খুবই লাগছে যে একটা হাজবেন্ডের প্রতি যদি মায়া ভালোবাসা না হয়, আহ তখনই মানুষ এই কথা বলতে পারে। তারপর আবার বলি যে 2-3 দিনের মধ্যে আর কিসের মায়া হবে, ওদের তো আর প্রেমের বিয়ে না। পরে ওকেও বুঝাই, ওকেও বুঝাই, ঠিক আছে। এর প্রায় হচ্ছে আরো 3-4 দিন পরে হঠাৎ করে আখি বাসায় নেই। সে বাসা থেকে গায়েব। কি নিয়ে? ছাদে যাই, আমরা ছাদে যেয়ে ছবি তুলি। তখন আমরা প্রায় ছাদে ভিডিও বানাইতাম, তোমরা সবাই সেই ভিডিওগুলো দেখছো যে একটা বাসায় আমরা
ছাদে প্রচুর কনটেন্ট বানাইতাম। মানুষ রাস্তায় দেখা হলে বলতো, "এই আপু তোমরা এরা না ছাদে ভ্লগ বানাইতা?" তো ছাদে ছবি তুলি। আইসা নিয়া বলতেছে যে ও নিজেই কিন্তু আখি সবসময় ছবি তুলতে চায় না। আ আমার সাথে মনে হয় ৫ টা ছবি আর ওর সাথে মনে হয় ৪ টা। এটা নিয়ে ঝগড়া করতেছে আহাদের সাথে। হ্যাঁ, ওর সাথেই তুমি বেশি ছবি তুলছো। আমি বলছি যে জেনে শুনে আমাকে দেখে আইসা তারপরে এগুলো করতেছে। মানে আমি না বুঝতেছি না তখন ওকে যে আমি কি এত বড় ভুল করলাম? এরকম একটা মেয়েকে আমি আমার সংসারে আনলাম যে আইসা নিয়ে এখন আমাকেই সহ্য করতে পারতেছে না। পরে বাসা থেকে নাই। বাসা থেকে নাই। আমি বের হয়ে গেছি। আমি আর রাহাত খুঁজতে বাসা ওইভাবে খুলে। তখন আমি 11 Pro Max চালাই। ফোন বাসায় রেখে, হ্যাঁ, iPhone বাসায় রেখে, আহাদের ফোন বাসায় রেখে বের হয়ে গেছি। খুঁজতে কোথাও নাই। স্ট্যান্ড পর্যন্ত গেছি। এখন একটা মানুষকে আমরা ফোনও নিয়ে যাই নাই। ভাবছি নিচে হয়তোবা আছে, পাবো। কিভাবে পাবো? বাসায় আশা ধরছি যে বাসায় যেয়ে কল দিলে হয়তোবা ওকে পাবো। কি করছে? আমাদের ওই বিল্ডিং এর ৫ তলায় একটা খালি ফ্ল্যাট ছিল। ওইটা হচ্ছে তোমার সোসাইটির বাসায়। ওই ৫ তলা মনে হয় এখনো খালি। উনি উনার ফ্ল্যাট খালিই রাখছে। মানে কাজ কমপ্লিট করেনি। ওইখানেও বারান্দায় দাঁড়ানো আমি ওকে দেখছি। দেখে আমার এত রাগ লাগছে যে একটা মানুষ কিভাবে এরকম করতে পারে? এই দুপুরবেলা, ভর দুপুরবেলা তখন লিফট নষ্ট। আমরা ৯ তলায় থাকি। সেখান থেকে হেঁটে, হেঁটে তারপর আমরা নামছি, আবার আসছি। আসার পরে সে ওই ফ্ল্যাটে দেখে আসছি। দেখে আহাত গেছে। যাওয়ার পরে বলে, "আমি তোমাদের সাথে একটা প্র্যাঙ্ক করছি।" করার পর উপরে আসছে। আমি বলছি, "এভাবে আর কখনো করিস না। মানুষের তো টেনশন হয়। তারপরে তোর একটা বিপদ হইতে পারে বা কিছু তোর ফ্যামিলি এখন কিছুই জানে না। তারা রাজি না। তোকে মাইনা নেয় নাই বা আমাদের কাছে আসছে সব দায়িত্ব আমাদের। তো আমাদের তো একটা টেনশন হয়।" এরপর বলে, "না আর কখনো করব না।" ওটাও দুষ্টুমি করছে। তো এরপরে আমরা ঘুরতে যাই। বেশ কয়েকদিন আমাদের খুব সুন্দর সম্পর্ক। একদম যেভাবে আমাদের সংসার প্রতিনিয়ত চলতেছে। এরপর একদিন হঠাৎ করে তোমাদের ভাইয়া হচ্ছে ছাদে যায়। ও হচ্ছে প্রায় কি ছাদে যাইতো। বলতো কি সামি আর ইরফান হচ্ছে ওর বেস্ট ফ্রেন্ড। ওদের সাথে অনেক কিছু শেয়ার করে। ছাদে গেছে, আমি হচ্ছে তখন ভিডিও এডিটিং করতেছি। তখন তো আর কেউ নাই। আমি তখন হচ্ছে ইরফান আসছে, ওরে আমি এডিটিং শিখাচ্ছি আর আমি এডিটিং করতেছি। তারপরে বলতেছে যে মানে যায়া তোমাদের ভাইয়া দেখতেছে কি যে ও স্মোক করতেছে। সামি আর ইরফানের সাথে। তো দেখার সাথে, সাথে তো তোমাদের ভাই ওখান থেকে মানে রাগে জিদে ওদের ৩ জনের উপরে নিচে চলে আসছে। সাথে, সাথে আঁখি আসছে। আইসা হাতের পা ধরছে আমার সামনেই। ধরে বলতেছে যে, "আমি আর কখনো এমন করব না। দেখো এটা আমার আগে একটা অভ্যাস ছিল। আমার একটা বদ অভ্যাস হয়ে গেছিল। আমি অনেক ডিপ্রেশনে ছিলাম। এজন্য আমি আর ইরফানের কোনো দোষ নাই। আমি ওদের থেকে জোর করে নিছি। আর আমি মাঝে, মাঝেই ওদের সাথে খাইছি। বাট আর কখনো খাবো না।" হ্যাঁ, মাফ চাইছে। পরে আমি বলতেছি, "কি হইছে?" আমি তো তখন বুঝতেছি না যে ছাদে কি হইছে। পরে আমি বললাম যে হচ্ছে, "কি হইছে আমাকে বলো।" পরে আঁখি আমাকে বলছে যে এরকম, এরকম। আমি বলছি, "তুই না ওইদিন যে এত বকা দিলি যে তোর এই গন্ধ ভাল লাগে না। তো নিজে খাইলে সেই গন্ধ আবার ভাল লাগে না কেন?" বলে কি, "আমি রাগারাগি করছি এইজন্যই। ও খাইলে আমার খাইতে ইচ্ছা করে। যাতে না খায় সেজন্য। কারণ ওর সামনে তো আমি খাইতে পারব না।" বাস এই টপিক ওইখানে। পরে আমি অনেক রাগারাগি করছি যে, "আখি এটা একটা মেয়ের জন্য এটা খুবই খারাপ। একটা মেয়ে হিসাবে স্মোক করাটা এটা আমরা যে ফ্যামিলি থেকে বিলং করি আমরা মনে করি এটা অনেক খারাপ। ঠিক আছে? তো আর কখনো এটা করিস না। আর যেহেতু আজকে হাতের কাছে তুই ধরা খাইছস।" আর সামি আর ইরফানের আমি ওদেরকেও ডাকি। ওদেরকেও আমি অনেক বকাঝকা করি। ইরফান বলে, "মামি আসলে আমাদের কোনো দোষ নাই। আমরা দিতে চাইনি। সে অনেক জোরাজুরি করছে, কান্নাকাটি করছে। তারপরে হচ্ছে মাঝে, মাঝে চুরি করেও নিছে আমাদের কাছ থেকে।" ওকে ফাইন। পরে এই টপিক ওইখানেই শেষ। আর কখনো ওকে দেখি নাই খাইতে। এখন খাইছে না, না খাইছে আদৌ সেটা ওই বলতে পারবে। বাট এরপর থেকে আর আমাদের সামনে পড়ে নাই। হয়তোবা আর কখনো খায় নাই। ওই মানুষ ভুল করতেই পারে। পরে ওই টপিক শেষে আমি জাস্ট অবাক হইছি যে মানুষটা নিজে এটা খায় সে কেমনে তার হাসব্যান্ডের সাথে এত রুডলি এত খারাপ বিহেভিয়ার করে। এজন্য আমি অবাক হইছিলাম যে কাকে আমি নিয়ে আসলাম। প্রতিনিয়তই না ওর আচরণে এটা আমি হচ্ছে বুঝতেছিলাম যে আমি কাকে নিয়ে আসছি। এরপরে তখন আমাদের সংসার তো তখনের ভ্লগ গুলায় সবই তো আছে দেখলেই বুঝতে পারবা। তখন আমাদের অনেক প্রবলেম